হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এসএসসি 27-28 ব্যাচের শিক্ষার্থী তোমরা যারা আছো, তোমাদের জন্য আমাদের ব্ল্যাকবোর্ডের প্ল্যাটফর্ম থেকে আমরা এই চলতরিতের ফ্রি প্লেলিস্টটা দিচ্ছি। সো এই ফ্রি প্লেলিস্টটা ফ্রি হলেও ক্লাসগুলো একদমই প্রিমিয়াম এবং টপ নচ হবে। সো একদম যারা যারা এই ক্লাসটা করবা, তোমাদের একদম বেসিক থেকে শুরু করে কলেজ এডমিশন পর্যন্ত যাবতীয় কিছু সব কিছু ইনশাল্লাহ এই ক্লাসগুলোর মাধ্যমেই শেষ হয়ে যাবে। সো আমাদের এই অধ্যায়টা একটু বড়, সো আমাদের ক্লাস আসতে পারে এখানে 7 থেকে 8টা। সো আজকের ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের প্রথম ক্লাস চলতরিতের। সো সবগুলো ক্লাস পেয়ে যাবে আমাদের এই ব্ল্যাকবোর্ড এডো চ্যানেলে। এখানে যে কোর্সেসে গেলেই তুমি এই জায়গাতে একটা প্লেলিস্ট পেয়ে যাবা চলতরিতের। সো অন্যান্য অনেক ভিডিও আছে, অনেক ওয়ান শট আছে আমাদের এই চ্যানেলে, সবগুলো ফলো করার চেষ্টা করবো। অনেক গাইডলাইনও নিয়মিত আমাদের আপডেট দেওয়া হয়। সো যারা যারা ভিডিও দেখতেছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে একদম সবগুলো ভিডিও তুমি দেখবা, সবগুলো ভিডিওই তোমার কাজে লাগবে। তো আজকে আমরা যে অধ্যায়টা পড়বো সেটা হচ্ছে চলতরিৎ। সো এর আগে আমি একটা ছোট্ট পরিচয় দিয়ে নিই। আমি সারোয়ার হোসেন ইমন, আমি পড়ছি বুয়েটে ফাইনাল ইয়ারে বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে। সো আমার কলেজ ছিল নর্ডেম কলেজ। সো অনলাইনে আমি পড়াচ্ছি 6 বছর যাবত। সো এই 6 বছরের এক্সপিরিয়েন্স থেকে আমি জানি যে শিক্ষার্থীরা এই চলতরিৎ অধ্যায়টাতেই সবচেয়ে বেশি ভয় পায়। সো আমি চেষ্টা করবো আজকে থেকে এই চলতরিৎ অধ্যায়ে যেন তোমাদের কোনো ভয় না থাকে। সো এই প্লেলিস্টটা শুরু হচ্ছে আজকে আজকে 25শে ফেব্রুয়ারি। সো আমরা রোজার ঈদের আগে, অর্থাৎ ধরতে পারো যে মার্চ 15-র আগে বা মার্চ 17-র আগে এই প্লেলিস্টটা কমপ্লিট হবে। সো তোমরা ক্লাসগুলো করতে থাকো, রেগুলারই আমাদের চ্যানেলে ক্লাসগুলো কিন্তু চলে আসবে। সো চলো আর কথা না বাড়িয়ে আমরা এই অধ্যায়টা শুরু করি। সো অধ্যায়টার নাম হচ্ছে চলতরিৎ। কি নাম? নাম হচ্ছে চলতরিৎ। তার মানে কথার মধ্যেই একটা ওয়ার্ড আছে চলো, মানে এখানে চলমান থাকবে, বুঝছো? চলমান থাকবে। কি থাকবে? চলমান। ইলেকট্রন চলমান থাকবে। কি চলমান থাকবে? ইলেকট্রন চলমান থাকবে এই জায়গাতে। সো আমাদের ইলেকট্রন আসলে কিরকম ভাবে থাকে এটা বোঝার জন্য আমাদের কত রকমের পদার্থ হইতে পারে সেটা আমাদের একটু বুঝতে হবে। সো পদার্থ হইতে পারে সাধারণত 3 রকম। একটা হচ্ছে পরিবাহী, যারা পরীকে বহন করে। না, পরিবাহী হচ্ছে যেগুলা বিদ্যুৎ পরিবহন করতে পারে। আরেকটা হচ্ছে অর্ধ পরিবাহী। অর্ধ পরিবাহী অর্থাৎ যারা পরিবহন করতে পারে কিন্তু পরিবাহী থেকে কম। আরেকটা হচ্ছে অপরিবাহী, যেটা বিদ্যুৎ পরিবহন করতে পারে না। পরিবাহীকে ইংলিশে বলা হয় কন্ডাক্টর, এটাকে বলা হয় সেমিকন্ডাক্টর, এটাকে বলা হয় ইনসুলেটর। ওকে, সো আমি ইংলিশ টার্মটাও লিখে দিই ইংলিশ ভার্সনে যারা আছো তাদের জন্য। পরিবাহী হচ্ছে কন্ডাক্টর, এখানে কিন্তু এন লিখছি একটা ও এর পাশে। এটা হচ্ছে সেমিকন্ডাক্টর, আর তোমার যে অপরিবাহী সেটা হচ্ছে ইনসুলেটর। ইনসুলেটর। সো যেই জিনিসটা হয়, যেই বস্তুটা পরিবাহী, এরকম এক্সাম্পল কি কি হতে পারে? যেমন কপারের তার তোমরা দেখছো, তারপর আয়রন হতে পারে, কপার, আয়রন, এই যে তোমার জিনিসপত্রগুলা বা অ্যালুমিনিয়াম, এই সবগুলা জিনিস তোমার পরিবাহী, বুঝছো? এই সবগুলা জিনিস বিদ্যুৎ পরিবহন করতে পারে। আর সেমি পরিবাহী মানে অর্ধ পরিবাহী মানে কি? সিলিকন, জার্মেনিয়াম, এগুলো তোমরা পড়বা অধ্যায় 12-এ বা 13-এ। সো এগুলো হচ্ছে অর্ধ পরিবাহী, মানে এরা পরিবহন করতে পারে কিন্তু পরিবাহী থেকে কম। কেন কম এটাও আমরা পড়বো ইন ডিটেলসে, সমস্যা নেই। একটা হচ্ছে অপরিবাহী, যেমন তোমার কাঁচ বা কাঠ, সেগুলো হচ্ছে তোমার কি অপরিবাহী, এগুলা বিদ্যুৎ পরিবহন করতে পারে না। এখন কথা হচ্ছে যে কেন ওরা বিদ্যুৎ পরিবহন করতে পারে না, কেন ওরা পরিবহন করতে পারে? এর কারণটা হচ্ছে ফ্রি ইলেকট্রন। তুমি যদি কপার, আয়রন, অ্যালুমিনিয়াম এগুলা দেখো, এগুলার ভিতরে অনেক অনেক ফ্রি ইলেকট্রন আছে। কি আছে? অনেকগুলা ফ্রি ইলেকট্রন আছে। তার মানে ফ্রি ইলেকট্রন বলতে বোঝায় হচ্ছে যে এরা মুভ করতে পারবে, এরা চলাচল করতে পারবে। অনেকগুলা ফ্রি ইলেকট্রন আছে, এরা কি করতে পারবে? এরা চলাচল করতে পারবে, অর্থাৎ এরা এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারবে। তার মানে এর ভিতর অনেকগুলা মুক্ত ইলেকট্রন আছে বা ফ্রি ইলেকট্রন আছে। এই ফ্রি ইলেকট্রনগুলা এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারে। আর তোমার যে সিলিকন, জার্মেনিয়াম, এগুলোর মধ্যেও ফ্রি ইলেকট্রন আছে কিন্তু তুলনামূলক কম, বুঝছো? তুলনামূলক কম সংখ্যক ফ্রি ইলেকট্রন এই জায়গাতে আছে, এই জন্য এরা অল্প অল্প পরিবহন করতে পারে। আর যেটা অপরিবাহী, এখানে ফ্রি ইলেকট্রন নেই বললেই চলে, বুঝছো? নেই বললেই চলে, যে একদমই কম। এখন এখানেও আরো কনসেপ্ট আছে যে ভাইয়া
ফ্রি ইলেকট্রন কেন এখানে আছে, কেন এখানে কম, কেন এখানে নাই। সো এটা তোমরা পড়বা যখন তোমরা কলেজে উঠবা, সেখানে ব্যান্ড থিওরি বলে একটা ব্যাপার আছে, ঠিক আছে। সো এই ব্যান্ড থিওরি থেকে তোমরা বুঝতে পারবা যে কেন আসলে পরিবাহীর এখানে ফ্রি ইলেকট্রন থাকে বা মুক্ত ইলেকট্রন থাকে। সো এগুলো হচ্ছে ইজিলি মুক্ত করা যায়। সো এটা ডিপেন্ড করে হচ্ছে একটা পরমাণু থেকে ইলেকট্রন মুক্ত করতে কতটুকু শক্তির প্রয়োজন হয়। সো এগুলোর ক্ষেত্রে সেই শক্তির মানটা কম, সো আমরা ইজিলি ইলেকট্রনটাকে মুক্ত করতে পারি। সো আমাদের এই কপার, অ্যালুমিনিয়াম বা এই যে পরিবাহীগুলো আছে সেগুলোর মধ্যে কি থাকে, আমরা কি বুঝলাম, কি থাকে, মুক্ত ইলেকট্রন থাকে। এতটুকু বুঝছি সবাই? এতটুকু বুঝলে কমেন্টে একটা করে লাভ রিয়েক্ট দাও সবাই, যদি এতটুকু বুঝো কমেন্টে একটা করে লাভ রিয়েক্ট দাও। সো বুঝছি সবাই যে আমার এই জায়গাতে একটা কনসেপ্ট পড়লাম যে পরিবাহীর গুলার মধ্যে ফ্রি ইলেকট্রন থাকে, অনেকগুলা মুক্ত ইলেকট্রন থাকে, এরা ঘোরাফেরা করতে পারে। তারপর অর্ধ পরিমাণ একটু কম থাকে, অপরিবাহীর মধ্যে একদম থাকে না বললেই চলে। এখন আমার কাছে মুক্ত ইলেকট্রন আছে, বলো আমি যদি এই জায়গাতে দাঁড়ায় থাকি, আমাকে যদি কেউ ধাক্কা না দেয়, কেউ যদি বাড়ি না দেয়, কেউ যদি না টানে, কেউ যদি বল না দেয়, তাইলে কি আমি এখান থেকে মুভ করব কোনো দিকে? একটা মশা উঠতেছে, বলো কোনো দিকে মুভ করব? কোনো দিকে মুভ করবো? উত্তর হচ্ছে না। তার মানে আমি যেহেতু এই জায়গায় দাঁড়ায় আছি, আমাকে কেউ যদি কোনো দিকে বাড়ি না দেয়, কেউ যদি কোনো দিকে না টানে, তাহলে আমি কখনোই কোনো দিকে যাব না। এটাই আসলে ফিজিক্সের ধর্ম, যে তোমার কোনো দিকে যাইতে হলে অবশ্যই কোনো না কোনো দিকে তোমার বল পাওয়া লাগবে, কোনো না কোনো দিকে তোমার বল, বুঝছো, বা ফোর্স পাওয়া লাগবে। ফোর্স পেলেই তুমি আসলে ওই দিকে যাবা। এখন এই মুক্ত ইলেকট্রনগুলা এখানে বসে আছে, তারা যদি কোনো বল না পায়, তারা কি কোনো দিকে যাবে? কোনো দিকে যাবে না। তারা যদি বল না পায়, তাহলে তারা কোনো দিকেই যাবে না। বল যদি না পায় একটা বস্তু, কোনো দিকেই যাবে না। এখন আমি যদি তাদেরকে বল দিতে পারি, ধরো আমি যদি তাদেরকে এই দিক বরাবর একটা ধাক্কা দিতে পারি, তাইলে তারা সবাই এই দিকে মুভ করা শুরু করবে, সবাই এই দিকে মুভ করা শুরু করবে। আমি যদি তাদেরকে এই দিকে একটা ধাক্কা দিতে পারি, তাহলে সবাই এই দিকে মুভ করা শুরু করবে, এই দিকে যাওয়া শুরু করবে। তার মানে তারা স্থির অবস্থায় আছে। এখন আমি যদি একটা বল দিতে পারি, তাহলে এখানে তারা মুভ করবে বা চলাচল করবে। এটাকে আমরা বলবো চলতড়িৎ, বুঝছো? যেখানে ইলেকট্রন মুভ করে সেই জিনিসটাকে আমরা বলি চলতড়িৎ। আজানটা শেষ হোক, তারপর বাকিটুকু পড়াচ্ছি। এখন এই যে বলটা দরকার এই জায়গাতে, এই বলটা আসলে কে দিবে? এই বলটা দেয় হচ্ছে আমাদের ব্যাটারি, বুঝছো? এই বলটা কে দেয়? এই বলটা দেয় হচ্ছে আমাদের ব্যাটারি। যে ব্যাটারিটা আমরা কানেক্ট করব, ব্যাটারি হচ্ছে একটা ফোর্স ক্রিয়েট করবে, একটা তড়িৎচালক শক্তি ক্রিয়েট করবে। সেই তড়িৎচালক বলের কারণে এই ইলেকট্রনগুলো মুভ করা শুরু করবে। দেখো তোমরা স্থির তড়িৎ অধ্যায়ে এই জিনিসটা পড়ছো কিনা, বা নাইলে আমিও পড়ায় দিচ্ছি, যে একটা ইলেকট্রিক ফিল্ড, এটা কি একটা ইলেকট্রিক ফিল্ড, এটা তোমরা স্থির তড়িতে পড়বা। ইলেকট্রিক ফিল্ড মানে কি? ইলেকট্রিক ফিল্ড মানে হচ্ছে যে বলরেখার ডিরেকশন। এটা তোমরা স্থির তড়িতে অনেক ভালো করে পড়াবো। আমাদের যে ব্যাচ অদম্য আছে, আমাদের যে প্রাইভেট ব্যাচ আমাদের কোর্সগুলোর মধ্যে, সেই ব্যাচ অদম্যতে আমরা হচ্ছে এই বছরই, মানে এই প্লেলিস্টটা যখন কমপ্লিট করতেছি, সো কোর্সের ভিতরে হচ্ছে আমি হচ্ছে পড়াচ্ছি স্থির তড়িৎ, এবং ইউটিউবে পড়াচ্ছি হচ্ছে চলতড়িৎ। সো এই যে এই অদম্যের ভিতরে স্থির তড়িৎ পড়াচ্ছি, সো সেখানে তোমাদের পড়াবো এই জিনিসটা, যেহেতু স্থির তড়িতের টপিক সেটা। সো মনে রাখবা এটা যে ইলেকট্রিক ফিল্ড যেই দিকে ডিরেকশনে থাকে, একটা ইলেকট্রন তার বিপরীত দিকে বল অনুভব করে। একটা ইলেকট্রন তার বিপরীত দিকে বল অনুভব করবে। তার মানে এই জায়গাতে আমি যদি একটা ইলেকট্রন রাখি, সেই দিকে একটা বল অনুভব করবে। আমার ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন যদি এরকম হইতো, এখানে যদি আমি একটা ইলেকট্রন রাখতাম, সে এই দিক বরাবর বল অনুভব করতো। তার মানে ইলেকট্রিক ফিল্ডের বিপরীত দিকে ইলেকট্রন বল অনুভব করে। তার মানে ইলেকট্রন কোন দিকে বল অনুভব করে? ইলেকট্রন কোন দিকে বল অনুভব করে? ইলেকট্রন কোন দিকে বল অনুভব করে? ইলেকট্রন বল অনুভব করে, বল অনুভব করে ইলেকট্রিক ফিল্ডের বিপরীত দিকে, আমরা জাস্ট একদম ফান্ডামেন্টাল থেকে শুরু করছি, যে আসলে একদম বেসিক থেকে, যে একদম চলতড়িতের ইলেকট্রনটা চলা শুরু করে কখন। একদম বেসিক থেকে তুমি যখন পড়বা, তখন তোমার কাছে সবকিছু ক্লিয়ার থাকবে। আমরা এই প্লেলিস্টেই একদম তোমাদেরকে যত অ্যাডভান্স পর্যন্ত যাওয়া যায় সকল প্রকার ম্যাথ এখানে সলভ করবো। তোমাদের যত অ্যাডভান্স ম্যাথ, যত সার্কিট টার্কিট সলভ করা সম্ভব, সবকিছু আমরা সলভ করবো ডে বাই ডে, প্রত্যেকটা লেকচারে। সো ইলেকট্রন ফিল্ডের বিপরীত দিকে বল অনুভব করে, বুঝছো? তার মানে এখানে আমি যদি বাইরে থেকে একটা ইলেকট্রিক ফিল্ড দিতে পারি, এদিকে দিতে পারি, তাহলে বলো তো ভাই ব্রাদার, ইলেকট্রন কোন দিকে বল অনুভব করবে? একটা কমেন্ট করো আগে, তারপর মিলাও, ডানে নাকি বামে? একটা ইলেকট্রিক ফিল্ড যদি ডান দিকে থাকে, তাহলে ইলেকট্রনটা বল অনুভব করবে হচ্ছে বামে, এই দিকে সে বল অনুভব করবে, এবং ইলেকট্রনগুলো এইদিকে মুভ করা শুরু করবে, সবগুলো এইদিকে মুভ করা শুরু করবে, বুঝতে পারছো? ইলেকট্রিক ফিল্ডের বিপরীত দিকে বল অনুভব করে।
ঠিক আছে, এখন এই জায়গাতে তুমি যদি আসো যে এখানে অনেকগুলো ফ্রি ইলেকট্রন মনে করো আছে, এখানে অনেকগুলো ফ্রি ইলেকট্রন আছে, তারা স্থির অবস্থায় দাঁড়ায় আছে, কোনো প্যারা নাই, স্থির অবস্থায় দাঁড়ায় আছে, স্থির অবস্থায় দাঁড়ায় আছে, কোনো প্রবলেম নেই। অনেকগুলো ইলেকট্রন দেখা যাচ্ছে না হয়তো তোমাদের, অনেকগুলো ইলেকট্রন স্থির অবস্থায় দাঁড়ায় আছে এই জায়গাতে, বুঝছো? আমি কালো কালি দিয়ে লিখতেছি, অনেকগুলো ইলেকট্রন এখানে স্থির অবস্থায় বসে আছে। এখন যখনই আমি একটা ব্যাটারি কানেক্ট করছি, ব্যাটারি কি করে? ইলেকট্রিক ফিল্ড তৈরি করে। তড়িৎ চালক যে রেখা বা তড়িৎ চালক যে শক্তি, সেই তড়িৎ চালক শক্তি তৈরি করে হচ্ছে আমাদের একটা ব্যাটারি। এবং ব্যাটারির যে তড়িৎ চালক শক্তিটা বা ইলেকট্রিক ফিল্ডটা, সেটা ব্যাটারির পজিটিভ প্রান্ত থেকে বের হয়, বুঝছো? পজিটিভ প্রান্ত থেকে বের হয়, পজিটিভ প্রান্ত থেকে বের হয়, পজিটিভ প্রান্ত থেকে বের হয়, একদম নেগেটিভ প্রান্তে যেয়ে প্রবেশ করে। পজিটিভ প্রান্তে বের হয় এবং নেগেটিভ প্রান্তে যেয়ে প্রবেশ করে। এইটা কিসের ডিরেকশন আমি রাখছি? ইলেকট্রিক ফিল্ডের। যে এই ব্যাটারিটা যেইভাবে ইলেকট্রিক ফিল্ডটা তৈরি করবে, পজিটিভ থেকে নেগেটিভের দিকে ইলেকট্রিক ফিল্ড তৈরি হয় অলওয়েজ। ইলেকট্রিক ফিল্ড অলওয়েজ পজিটিভ থেকে নেগেটিভের দিকে তৈরি হয়, পজিটিভ টু নেগেটিভ, পজিটিভ থেকে শুরু হয় নেগেটিভে যায় শেষ হয়, অলওয়েজ ইলেকট্রিক ফিল্ড পজিটিভ টু নেগেটিভে যায় শেষ হয়। সো একটা ব্যাটারির পজিটিভ সাইড হচ্ছে ব্যাটারির বড় যে প্রান্তটা, সেটা হচ্ছে ব্যাটারির পজিটিভ সাইড, আর নেগেটিভ সাইড কি? ছোট যে প্রান্তটা, এটাকে বলা হয় ব্যাটারির নেগেটিভ সাইড। সো একটা ব্যাটারির পজিটিভ সাইড থেকে হচ্ছে তোমার কি বলতো ইলেকট্রিক ফিল্ডটা সৃষ্টি হয়। সো একটা ইলেকট্রিক ফিল্ড এরকম ভাবে যাচ্ছে। তাহলে বলতো এখানের যে ইলেকট্রনগুলা, সেই ইলেকট্রনগুলা কোন দিকে বল অনুভব করবে? প্রত্যেকটা ইলেকট্রন এই দিক বরাবর বল অনুভব করবে, প্রত্যেকটা ইলেকট্রন এই দিক বরাবর বল অনুভব করবে, এবং ইলেকট্রনগুলো এইরকম ভাবে ঘুরবে, এই দিকে যাবে, এই দিকে যাবে, এইরকম ভাবে পুরো সার্কিটটা ঘুরবে। ইলেকট্রনগুলা এইরকম ভাবে পুরো সার্কিটটা ঘুরবে, বুঝতে পারছো? বুঝতে পারছো? এখন চলতরিতের বা এখানে কারেন্ট ফ্লোর ডিরেকশনটা কি? বিদ্যুৎ পরিবহনের ডিরেকশনটা কি? বিদ্যুৎ পরিবহনের ডিরেকশনটা কি বা বিদ্যুতের ডিরেকশনটা কি? বিদ্যুৎ পরিবহনের ডিরেকশনটা হচ্ছে এই জায়গাতে ইলেকট্রনের যে দিক, ইলেকট্রন যেই দিকে ঘুরে তার বিপরীত দিকে বিদ্যুৎ প্রবাহিত হয়। এটা একটা কনভেনশন হিসেবে ধরা হয়, কারণ পজিটিভ থেকে নেগেটিভের দিকে বিদ্যুৎ পরিবহন হয়, এটা আসলে একটা কনভেনশন হিসেবে ধরা হয়। বাট ইলেকট্রনগুলো কিন্তু মুভ করে নেগেটিভ থেকে পজিটিভের দিকে। ইলেকট্রন কিন্তু এই ইলেকট্রিক ফিল্ডের বিপরীত দিকে ঘুরে। সো ইলেকট্রন ঘুরতেছে এইভাবে, তড়িৎ প্রবাহিত হয় এইরকম ভাবে। এটা আমরা ধরে নিচ্ছি যে পজিটিভ থেকে নেগেটিভ দিকে, মানে ইলেকট্রিক ফিল্ড যেটা ছিল সেই ফিল্ডের যে ডিরেকশন, সেই ডিরেকশনেই তড়িৎ প্রবাহ হচ্ছে। আর ইলেকট্রনটা চলে তার উল্টা দিকে, ইলেকট্রনটা ঘুরে তার উল্টা দিকে, ইলেকট্রনটা চলাচল করে তার উল্টা দিকে। আর ইলেকট্রনের চলাচলের ফলেই সেখানে তড়িৎ প্রবাহিত হয়, ইলেকট্রনের চলাচলের ফলেই সেখানে তড়িৎ প্রবাহিত হয়। বাট সেটা ঘুরে হচ্ছে আমাদের এই ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশনের উল্টা দিকে। আমি একটু রিক্যাপ করি। আমাদের যে পদার্থগুলো আছে, এই পদার্থগুলোর ভিতরে অনেকগুলো ফ্রি ইলেকট্রন আছে। এই ফ্রি ইলেকট্রনগুলা কোনো দিকেই যাবে না যদি না কোনো বল পায়। এখন ইলেকট্রিক ফিল্ড, স্থির তড়িতের একটা কনসেপ্ট, সেই ইলেকট্রিক ফিল্ড হচ্ছে বল তৈরি করে, বল তৈরি করে ইলেকট্রনকে ধাক্কা দিতে পারে, ঠিক আছে? স্থির তড়িৎ বল তৈরি করতে পারে। সো ইলেকট্রিক ফিল্ড যেদিকে থাকবে ইলেকট্রন তার বিপরীত দিকে বল অনুভব করবে, ইলেকট্রিক ফিল্ড যেদিকে থাকবে ইলেকট্রন তার বিপরীত দিকে বল অনুভব করবে। এতটুকু সবাই বুঝছি। এখন একটা ব্যাটারি যদি কানেক্ট করি একটা পরিবাহীর চারপাশে, এই ব্যাটারিটার পজিটিভ প্রান্ত থেকে ইলেকট্রিক ফিল্ড সৃষ্টি হয়। সো এই দিক থেকে ইলেকট্রিক ফিল্ড সৃষ্টি হচ্ছে, এরকম ভাবে যাচ্ছে ইলেকট্রিক ফিল্ডগুলা। তাহলে ইলেকট্রনগুলা তার বিপরীত দিকে বল অনুভব করবে, তার মানে ইলেকট্রনগুলা চলবে এইভাবে, বুঝতে পারছো? ইলেকট্রনগুলা চলবে এইরকম ভাবে। তার মানে ইলেকট্রনগুলা চলে কোন দিকে? ইলেকট্রিক ফিল্ড যেই দিকে তার বিপরীত দিকে ইলেকট্রনগুলা চলে। আর বিদ্যুৎ পরিবহনের ডিরেকশনটা আসলে কি? ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশনটা আসলে বিদ্যুৎ পরিবহনের ডিরেকশন হিসেবে ধরা হয়। কনভেনশন, এটা কনভেনশন ধরা হয়। ধরা হয় হচ্ছে যে পজিটিভ থেকে নেগেটিভের দিকে তোমার হচ্ছে বিদ্যুৎ পরিবহন হচ্ছে, বাট ইলেকট্রন পরিবহন কোন দিকে হচ্ছে? ইলেকট্রনগুলো কিন্তু তার উল্টা দিকে ঘুরতেছে। পজিটিভ থেকে নেগেটিভে ইলেকট্রিক ফিল্ড এবং বিদ্যুৎ চলতেছে, এটা আমরা ধরে নিই। কিন্তু এর উল্টা দিকে হচ্ছে ইলেকট্রনগুলো চলে। আশা করি এতটুকু বুঝছো। এখন আমরা চলে যাব, সেটা হচ্ছে চলতড়িতের মেইন জিনিস, যেটা হচ্ছে চলতড়িতের মান নির্ণয়, মানে তড়িৎ প্রবাহের মান নির্ণয়। তড়িৎ প্রবাহের মান নির্ণয়, এই জিনিসটা এখন আমরা একটু দেখব। বলো, আমার কাছে দুইটা নদী আছে, একটা হচ্ছে পদ্মা নদী, একটা যমুনা নদী। আমি তোমার কাছে জানতে চাই কোন নদীতে পানি বেশি প্রবাহিত হচ্ছে, কোন নদীতে পানি বেশি প্রবাহিত হচ্ছে। তাহলে তুমি আমাকে কেমনে এটার মেজারমেন্টটা দিবা? পদ্মা নদী আছে, যমুনা নদী আছে, আমি বললাম কোন নদীতে পানি বেশি প্রবাহিত হচ্ছে,
কেমনে বলবা যে যেটা বেশি ভরা ওইটা? না, তুমি আমাকে এমনে বলবা যে পদ্মা নদীতে প্রতি 1 সেকেন্ডে, পদ্মা নদীতে প্রতি 1 সেকেন্ডে মনে করো 1000 লিটার পানি যায়, আর যমুনা নদীতে প্রতি 1 সেকেন্ডে 500 লিটার পানি যায়। তাহলে একটা টাইম কি এখানে আসবে না তোমার এই জিনিসটা বলার জন্য, যে কোন নদীতে পানি বেশি বা কোন নদীতে পানি বেশি যাচ্ছে? এটা বলার জন্য অবশ্যই টাইম তোমাকে আমাকে বলতে হবে। না হলে এমনও হইতে পারে পদ্মা নদীতে 1 সেকেন্ডে যতটুকু যায়, যমুনা নদীতে 2 সেকেন্ডে ততটুকুই পানিই যায়। সো টাইমটাকে যদি তুমি নির্দিষ্ট না করে দাও, তাহলে তুমি কখনোই বলতে পারবা না যে কোন নদীতে পানি বেশি যায়। একটা নির্দিষ্ট সময়ে যদি দুইটাকেই এক্সপেরিমেন্ট করো, তখন বলতে পারবা ওই সময় এইটাতে এতটুকু যায়, ওই সময় এইটাতে এতটুকু যায়। বুঝছো? তার মানে কোনো কিছুর ফ্লো রেট, এটাকে বলা হয় ফ্লো রেট। বুঝছো? ইলেকট্রনগুলো কি ফ্লো হচ্ছে, পানি যেরকম পাইপের ভিতর দিয়ে যায়, ইলেকট্রনগুলো মনে করো যে এই পাইপের ভিতর দিয়ে যাচ্ছে, ইলেকট্রনগুলো এই পাইপের ভিতর দিয়ে যাচ্ছে। সো পানি ক্যালকুলেট করা আর পাইপের ভিতর দিয়ে ইলেকট্রনের ফ্লো ক্যালকুলেট করা কিন্তু একই জিনিস, একই রকম। সো মনে করো এই নদী দিয়ে পানি যাচ্ছে, এই নদী দিয়ে কি যাচ্ছে? পানি যাচ্ছে। একটা মিম আছে না তোমার, হচ্ছে ইন্ডিয়ান মনে হয়, একটা ছোট বাচ্চা পানি 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 এমনি চিল্লায়। তো এই মিমটা অনেক মজা, তোমরা দেখলে বুঝতে পারবা। দেখছো হয়তো ফেসবুক চ্যানেলে জিনিসটা দেখছো। সো পানির কথা আসলে ওই জিনিসটা মনে পড়ে। আর এখন রোজার মাস, আরো আসরের পরের সময়, সো এমনি মনে পড়বে। আচ্ছা, সো এই পানির ফ্লো রেটটা তুমি ক্যালকুলেট করতে চাচ্ছ, যে অর্থাৎ কতটুকু পানি যায়, কতটুকু পানি এটার মধ্যে দিয়ে যায়। বুঝছো? দুইটা নদীর পানির কম্পারিজন করতে চাচ্ছ। মনে করো একটা আছে পদ্মা নদী, একটা যমুনা নদী, বা এ নদী আর একটা বি নদী। এখন তুমি কি করলা? একটা দারোয়ানকে এখানে দাঁড়া করলা, যে দারোয়ান ভাই আপনি ক্যালকুলেট করবেন ঘড়ি ধরে যে 1 সেকেন্ডে এই নদীতে কতটুকু পানি যায়। আপনার এই যে আপনি একটা মনে করেন একটা লাইন টেনে দিছেন, যে 1 সেকেন্ডে এই লাইনটাকে কতটুকু পানি ক্রস করে, আর 1 সেকেন্ডে এই লাইনটাকে কতটুকু পানি ক্রস করে। এটার একটা হিসাব দিলে আমি বুঝে যাব যে কোন নদীতে পানি বেশি যায়, তাই না? আমি যদি বলি যে 1 সেকেন্ডে এই নদীতে যায় 10 লিটার, 1 সেকেন্ডে এই নদীতে যায় 20 লিটার, তাইলে আমি বুঝে যাব যে কোন নদীতে পানি বেশি যাচ্ছে। কারণ কি, দুইটার মধ্যে এই জায়গাটা দিয়ে 1 সেকেন্ডে কোনটার মধ্যে পানি বেশি যাচ্ছে সেটা ক্যালকুলেট করলে বুঝে যাবো যে কোনটার মধ্যে পানির ফ্লোটা বেশি। সো এটা আমরা কিভাবে পরিমাপ করতে পারি? মনে করো সে ঘড়ি ধরলো, ঘড়ি ধরে সে মনে করো টি সময়, মনে করো 1 মিনিট, টি যে কোনো কিছু হইতে পারে, 1 মিনিট, 10 সেকেন্ড, 20 সেকেন্ড, যে কোনো কিছু হইতে পারে। সে টি সময়ে ক্যালকুলেট করলো, টি সময়ে ক্যালকুলেট করলো যে টি সময়ে পানি যায়, পানি যায় মনে করো যে এম লিটার। বুঝছো? টি সময় পানি যায় এম লিটার। তাইলে 1 সেকেন্ডে পানি কতটুকু যায়? 1 সেকেন্ডে পানি কতটুকু যায়? এম বাই টি, এই পাশে যেটা থেকে নিচে যায় এম বাই টি লিটার, এম বাই টি লিটার। তাহলে 1 সেকেন্ডেরটা যদি দুইজনের মধ্যে কম্পেয়ার করি, তাহলে তো আমি বুঝে যাবো যে কোন নদীর মধ্যে পানি বেশি যায়, তাই না? কোন নদীর মধ্যে পানি বেশি যায় যদি 1 সেকেন্ডেরটা ক্যালকুলেট করি। ধরো এইটার মধ্যে 20 সেকেন্ডে যায় 20 লিটার, আর এটার মধ্যে 10 সেকেন্ডে যায় 10 লিটার। আলটিমেটলি কিন্তু ব্যাপারটা সেম, যে এখানেও 1 সেকেন্ডে 1 লিটার যাচ্ছে, এখানেও 1 সেকেন্ডে 1 লিটার যাচ্ছে। তুমি এটা এক্সপেরিমেন্ট করছো 10 সেকেন্ড, এটা এক্সপেরিমেন্ট করছো 20 সেকেন্ড। সো তুমি যদি 1 সেকেন্ডেটা ক্যালকুলেট করে দুইজনের কম্পারিজন করো, তাহলে কিন্তু তুমি প্রবাহটা বুঝে যাও যে কার প্রবাহটা বেশি। সো আমরা 1 সেকেন্ডের পানিটা ক্যালকুলেট করলে কিন্তু হয়ে যাচ্ছে। সো ইলেকট্রনের ক্ষেত্রেও কিন্তু ব্যাপারটা সেম, যে কোনটার মধ্যে দিয়ে কতটুকু বেশি কারেন্ট যাচ্ছে সেটা আমরা মেজার করতে পারবো, কোনটার মধ্যে দিয়ে কত বেশি চার্জ যাচ্ছে, কত বেশি চার্জ সেখান দিয়ে যাচ্ছে। এই চার্জটা যখন ক্যালকুলেট করতে পারবো, তখনই কিন্তু বুঝে যাবো যে প্রতি সেকেন্ডে কোনটার মধ্যে দিয়ে চার্জের ফ্লোটা বেশি। সো এটার জন্য আমরা এই কাজটাই করলাম, যে এখানে একজন দারোয়ান দাঁড়া করলাম, যে দারোয়ান ভাই আপনি এখানে দাঁড়া করে ক্যালকুলেট করেন, ধরেন সময় 1 মিনিট ধরে ক্যালকুলেট করেন যে 1 মিনিট সময়ে চার্জ যায়, চার্জ যায় আসলে কতটুকু। আপনি ক্যালকুলেট করলেন যে কিউ পরিমাণ বা কিউ কুলম চার্জ যায়, কিউ কুলম চার্জ যায়। তাহলে আমার দরকার 1 সেকেন্ডে কতটুকু চার্জ যায়, কারণ 1 সেকেন্ডে এটা ক্যালকুলেট করলেই আমরা আসলে দুইটা ভিন্ন ভিন্ন তারের মধ্যে কম্পারিজন করে ফেলতে পারবো, যে কোন তারে কারেন্ট বেশি যাচ্ছে, কোন তারে চার্জ বেশি যাচ্ছে। সো 1 সেকেন্ডে চার্জ যায় কিউ বাই টি, এত কুলম। এইটাকেই আমরা বলি আদর করে তড়িৎ প্রবাহ। বুঝছো? এটাকেই বলি আমরা তড়িৎ প্রবাহ। এটাকে অন্য নামেও ডাকতে পারো যে চার্জ ফ্লো রেট। বুঝছো? যে চার্জ ফ্লো রেট, চার্জ আসলে একক সময়ে কতটুকু চার্জ যাচ্ছে সেটাকে আমরা বলি তড়িৎ প্রবাহ। এটাকে আমরা কি বলি? এটাকেই বলি তড়িৎ প্রবাহ, তড়িৎ প্রবাহ।
এটাকে আমরা বলি তড়িৎ প্রবাহ, যে 1 সেকেন্ডে কতটুকু চার্জ যাচ্ছে, অর্থাৎ কিউ বাই টি। টি সময় যাচ্ছে কিউ পরিমাণ, তাহলে 1 সেকেন্ডে কতটুকু যাচ্ছে সেটাই হচ্ছে তড়িৎ প্রবাহ। টি সময় যাচ্ছে কিউ পরিমাণ, তাহলে 1 সেকেন্ডে কতটুকু যাচ্ছে সেটাই হচ্ছে তড়িৎ প্রবাহ। বুঝছো? সেটাই হচ্ছে তড়িৎ প্রবাহ এই জায়গাতে। ঠিক আছে, তাহলে তড়িৎ প্রবাহ সমান আমরা কি পাইলাম? তড়িৎ প্রবাহ সমান আমরা পাইলাম যে একক সময়ে কতটুকু চার্জ যায়। তড়িৎ প্রবাহ সমান আমরা পাইলাম একক সময়ে কতটুকু চার্জ যায়, কিউ বাই টি। কিউ বাই টি, এই জিনিসটাকে বুঝলাম আমরা তড়িৎ প্রবাহ। এই জিনিসটাকে আমরা কি বুঝলাম? এই জিনিসটাকে আমরা বুঝলাম হচ্ছে তড়িৎ প্রবাহ। ঠিক আছে, ওকে, নাইস। এখন এটার একক আর মাত্রাটা কি, এটা এমসিকিউ এর জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট, যেটার একক আর মাত্রাটা কি। একক আর মাত্রাটা কি, দেখো এককটা কি, এককটা এই জায়গাতে হচ্ছে কুলম্ব, নিচে হচ্ছে সেকেন্ড। তার মানে উপরে হচ্ছে কুলম্ব, নিচে হচ্ছে সেকেন্ড, তাই না? তার মানে এটার এককটা হচ্ছে কুলম্ব পার সেকেন্ড। কুলম্ব পার সেকেন্ড। এই জিনিসটাকে আদর করে আরেকটা নামে ডাকা হয়, সেটা হচ্ছে অ্যাম্পিয়ার। দেখো তুমি বলতে পারো কুলম্ব পার সেকেন্ড, কুলম্ব, কুলম্ব পার সেকেন্ড, অথবা আদর করে আরেকটা নামে ডাকতে পারো, সেটা হচ্ছে অ্যাম্পিয়ার। কত অ্যাম্পিয়ার বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে, বুঝছো? অ্যাম্পিয়ার এককেও বলা যায়। তার মানে কুলম্ব পার সেকেন্ডকে আদর করে আরেকটা নামে ডাকা যায়, সেটা হচ্ছে অ্যাম্পিয়ার। কুলম্ব পার সেকেন্ডকে আদর করে আরেকটা নামে ডাকা যায়, সেটা হচ্ছে অ্যাম্পিয়ার। বুঝছো? এ নামেও ডাকা যায়, ওকে, এ নামেও ডাকা যায়। এটার এককটা কি? এককটা কি? কুলম্ব পার সেকেন্ড বা অ্যাম্পিয়ার। মাত্রাটা কি? এটার মাত্রাটা কি? দেখো তড়িৎ প্রবাহ এটা কিন্তু মৌলিক রাশির মধ্যে পড়ে। দৈর্ঘ্য, ভর, সময়, তাপমাত্রা, আর কি ছিল? দৈর্ঘ্য, ভর, সময়, তাপমাত্রা, তড়িৎ প্রবাহ, দীপন তীব্রতা, এরকম ছিল না? আর পদার্থের পরিমাণ। সো তড়িৎ প্রবাহটা কিন্তু মৌলিক রাশি। তার মানে এই অ্যাম্পিয়ার যেটা, এটাই কিন্তু মাত্রা, অথবা এটার মাত্রাকে আই দিয়েও প্রকাশ করে। এক একটা বই এক একটা দিয়ে প্রকাশ করে, বাংলাদেশের বইগুলোতে আই দিয়ে প্রকাশ করে। তার মানে আই একটা ফান্ডামেন্টাল মাত্রা, তড়িৎ প্রবাহই কিন্তু ফান্ডামেন্টাল মাত্রা। তড়িৎ প্রবাহই কিন্তু এই জায়গাতে মেইন মাত্রাটা, বুঝছো? তড়িৎ প্রবাহই কিন্তু এই জায়গাতে মেইন মাত্রা, ওকে। এখন আমি যদি পরীক্ষা হলে তোমাকে একটা জ্ঞানমূলক দেই যে 5 অ্যাম্পিয়ার, এটা কিন্তু আসবে। তড়িৎ প্রবাহ বলতে কি বুঝো? পরীক্ষা খুলেই দেখবে এটা আসবে। তড়িৎ প্রবাহ বলতে কি বুঝো? কি বুঝো? তুমি যখনই যে কোনো পরীক্ষা দিতে যাবা ফিজিক্সের, চলো তড়িৎ তোমার সিলেবাসে আছে, পরীক্ষা হলে যাইতে দেরি হবে, এই খ নাম্বার প্রশ্নটা দেখতে লেট হবে না, বুঝছো? যে 5 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ বলতে কি বুঝো, বা একটা নির্দিষ্ট অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ বলতে কি বুঝো। প্রথমেই তুমি বলবা যে 5 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ বলতে বোঝায় 5 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ বলতে বোঝায়, বলতে বোঝায় কি বোঝায়? যে দেখো 1 সেকেন্ডে 5 কুলম্ব আধান যাচ্ছে, 1 সেকেন্ডে 5 কুলম্ব আধান যাচ্ছে। দেখো আমরা জানি যে একক সময়ে যতটুকু চার্জ যাচ্ছে, একক সময়ে যতটুকু চার্জ যাচ্ছে, 1 সেকেন্ডে যতটুকু চার্জ যাচ্ছে সেটাই হচ্ছে তড়িৎ প্রবাহ। 1 সেকেন্ডে যতটুকু চার্জ যাচ্ছে সেটা হচ্ছে তড়িৎ প্রবাহ। তাহলে 5 অ্যাম্পিয়ার মানে কি, কি বোঝায়? বোঝায় হচ্ছে যে প্রতি সেকেন্ডে, প্রতি সেকেন্ডে, প্রতি সেকেন্ডে চার্জ কতটুকু যায়, চার্জ কতটুকু যায়? চার্জ যায় 5 কুলম্ব, বুঝছো? 5 কুলম্ব, কুলম্ব প্রতি সেকেন্ডে চার্জ যায় 5 কুলম্ব। এরপর তুমি নিচে এক্সপ্লেন করবা যে আমরা জানি তড়িৎ প্রবাহ সমান হচ্ছে, তড়িৎ প্রবাহ সমান হচ্ছে, তড়িৎ প্রবাহ আই সমান হচ্ছে কিউ বাই টি। সো এই জায়গাতে 5 কুলম্ব বলতে বোঝায় হচ্ছে, 5 কুলম্ব বলতে বোঝায় হচ্ছে আই ইকুয়ালস টু 5 অ্যাম্পিয়ার বলতে বোঝায়, বলতে বোঝায় যে টি ইকুয়ালস টু 1 হলে কিউ ইকুয়ালস টু 5 কুলম্ব, কুলম্ব। এখন অনেকে মনে মনে এটা চিন্তা করবে যে ভাই এখানে তো এটাও হইতে পারতো, কি হইতে পারতো? যে ভাইয়া 5 সেকেন্ডে 25 কুলম্ব চার্জ যায়, তাইলেও তো 5 অ্যাম্পিয়ার বিদ্যুৎ হইতো। হ্যাঁ, তাইলেও হইতো, বাট নর্মালি আমাদের কাছে যখন জিজ্ঞেস করে যে 5 অ্যাম্পিয়ার বলতে কি বোঝায়, বুঝছো?
5 এম্পিয়ার বলতে কি বোঝায়, তখন আসলে সেটা যেই জিনিসটা বোঝায় সেটা হচ্ছে যে প্রতি সেকেন্ডে কতটুকু চার্জ ওই জায়গাতে যায়। ক্লিয়ার? ওকে, সো বিদ্যুৎ চলে যাওয়ার কারণে আমাদের একটা স্লাইড এখানে মিস হয়ে গেছে। সো এটা আমি পরে এডিট করে তোমাদের ডেসক্রিপশনে দিয়ে দিব, ভিডিও ডেসক্রিপশনে স্লাইড পেয়ে যাবা। সো এখানে আমরা যেটা পড়িয়েছিলাম সেটা হচ্ছে যে চলতরিতের একক মানে কারেন্ট প্রবাহের একক এবং 5 এম্পিয়ার বিদ্যুৎ প্রবাহ বলতে কি বুঝো। ওকে, সো এই জায়গাতে আমরা এখন একটা ম্যাথ পড়বো। দেখো ম্যাথে কি বলছে, যে কোনো একটি তারের মধ্যে দিয়ে 5 এম্পিয়ার বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে, 10 সেকেন্ডে কতগুলো ইলেকট্রন এর মধ্যে দিয়ে প্রবাহিত হচ্ছে, 10 সেকেন্ডে কতগুলো ইলেকট্রন এর মধ্যে দিয়ে প্রবাহিত হচ্ছে। তার মানে আমরা জানি কি I = Q/T, তাহলে তড়িৎ প্রবাহের মানটা দেওয়া 5 এম্পিয়ার, 10 সেকেন্ড টাইমটা দেওয়া, তাহলে আমরা এখান থেকে Q বের করতে পারবো 5 × 10 অর্থাৎ 50 কুলম্ব। এইটুকু কি আমাদের উত্তর? উত্তর হচ্ছে না, এটুকু আমাদের উত্তর না। যদি আমাকে জানতে চাইতো যে কত কুলম্ব চার্জ যাচ্ছে, তাহলে এই 50 কুলম্ব এটা হয়তো আমাদের উত্তর, বুঝতে পারছো? বাট আমাদের কাছে বলছে কতগুলো ইলেকট্রন যাচ্ছে। সো আমাদের এই 50 কুলম্বে কতগুলো ইলেকট্রন এটা এখন আমাদের বের করতে হবে। সো আমরা জানি যে 1.6 × 10⁻⁻19 এটা হচ্ছে একটা ইলেকট্রনের চার্জ। এত কুলম্ব চার্জে কতগুলো ইলেকট্রন? একটা ইলেকট্রন, বুঝছো? একটা ইলেকট্রন। তাইলে 1 কুলম্ব চার্জে কতগুলো ইলেকট্রন? 1/1.6 10⁻⁻19 এতটা ইলেকট্রন। তাইলে 50 কুলম্ব চার্জে কতগুলো ইলেকট্রন? একদম ঐকিক নিয়ম, 50/1.6 × 10⁻⁻19 এতটা ইলেকট্রন। সো তুমি যদি ক্যালকুলেট করো, ক্যালকুলেটর দিয়ে তুমি তোমার উত্তরটা পেয়ে যাবা। সো আমার কাছে ক্যালকুলেটর নাই এখন, এই জন্য করতে পারছি না। সো আশা করি এই ম্যাথটা তোমরা সবাই পারবা। এখন যদি আমি তোমাদেরকে আরেকটা ম্যাথ দিই, যে এখানে একটা তার দিয়ে 10 সেকেন্ডে 50টি ইলেকট্রন যায়, 50টি ইলেকট্রন যায়, তাহলে ওই জায়গাতে তড়িৎ প্রবাহটা কত? সে এই জায়গাতে তড়িৎ প্রবাহ যেটা হবে, দেখো I সমান আমরা জানি Q/T মানে কতটুকু চার্জ যায় ডিভাইডেড বাই সময়। তাহলে এখানে চার্জ যাচ্ছে হলো 50টা ইলেকট্রন, তাহলে একটা ইলেকট্রনের চার্জ কত? 1.6 × 10⁻⁻19। সো জাস্ট মানটা নিয়ে কাজ করতেছি। সো 50টা ইলেকট্রন যেহেতু, তার মানে 50 × 1.6 × 10⁻⁻19 ডিভাইডেড বাই তোমার সময় কত সেকেন্ডে যাচ্ছে? 10 সেকেন্ডে যাচ্ছে, 10 সেকেন্ডে যাচ্ছে। সো তুমি যখন ভাগ করবা তুমি পেয়ে যাবা হচ্ছে যে 5 × 1.6 × 10⁻⁻19। সো 5 × 16, 5 ষোলং কত আসে? 16 × 32, 4 ষোলং 64, 5 ষোলং 80। তার মানে তোমার এটার উত্তর চলে আসবে হচ্ছে 8.0 × 10⁻⁻19 এত অ্যাম্পিয়ার বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে। যে প্রতি 10 সেকেন্ডে যদি 50টা ইলেকট্রন যায়, তাহলে এত অ্যাম্পিয়ার বিদ্যুৎ সেখানে পরিবাহিত হবে। সো আশা করি এটা করতে পারছো। সো তোমাদেরকে আমি একটা হোমওয়ার্ক প্লাস ব্রেইন টিজার দিব। এই প্রশ্নটা কঠিন, এই প্রশ্নটা কিন্তু কঠিন। আমরা এই প্রশ্নটা নেক্সট ক্লাসে তোমাদের করে দিব। সো এটাকে আমি বলতেছি ব্রেইন টিজার। ব্রেইনকে টিজ করতে হবে তোমাকে, না হলে এটার উত্তরটা করতে পারবা না। কিন্তু কি বলছে? হাইড্রোজেনের পরমাণুর চারপাশে একটা ইলেকট্রন এত বেগে ঘুরছে, হাইড্রোজেনের চারপাশে একটা ইলেকট্রন এত বেগে ঘুরছে। যদি হাইড্রোজেনের ব্যাসার্ধ এত হয়, তবে সেখানে সৃষ্ট ঘূর্ণনের কারণে সৃষ্ট তড়িৎ প্রবাহটা কত? সো এখানে একটু হিন্টস আমি তোমাদেরকে দেই। হিন্টসটা হচ্ছে, তুমি চিন্তা করবে এইভাবে, হাইড্রোজেনের পরমাণুতে একটা ইলেকট্রনই সবসময় ঘুরে, তাহলে চার্জের মানটা তুমি পেয়ে গেছো, জাস্ট একটা ইলেকট্রনের মান। এখন সময়টা ক্যালকুলেট করতে হবে যে একটা ইলেকট্রন যদি একটা পাহারাদার এখানে দাও, ঠিক কতটুকু সময় পর পর এখানে ঘুরবে, সেই সময়টা তোমাকে বের করে এখানে বসাইতে হবে। সো এটা হচ্ছে হিন্টস। সো তোমরা এই ম্যাথটা বাসায় ট্রাই করবা, ট্রাই করে কমেন্টে উত্তর করবা, বুঝছো? না পারলে কোনো সমস্যা না দেয়, আমরা নেক্সট ক্লাসে করে দিব, এটা নেক্সট ক্লাসে এই জিনিসটা করে দিব। সো আজকের ক্লাসে আমরা কি পড়ছি? যে তোমার তড়িৎ প্রবাহ কিভাবে ক্যালকুলেট করতে হয়, I = Q/T, এটা দিয়ে তড়িৎ প্রবাহ ক্যালকুলেট করতে হয়। তড়িৎ প্রবাহ আসলে কি জিনিস,
কিভাবে হয়, তড়িৎ প্রবাহের মানটা কিভাবে বের করতে হয়, এককটা কি, এবং কিছু অনুধাবনমূলক যে 5 এম্পিয়ার বলতে কি বোঝায়, এবং এই ব্রেন টিজারটা এটা সলভ করার চেষ্টা করবা। না পারলে কোনো প্যারা নেই, পরের ক্লাসে আমরা করে দিব। বাট আজকের ক্লাসের পরে তোমরা এই জিনিসটা ট্রাই করবা নিজে সলভ করার, বাসায় মাথা কাটাবা যতক্ষণ না এটা সলভ হয়, বুঝছো? সলভ করে এসে কমেন্টে উত্তর করবা, এই ভিডিওর নিচে তোমাদের সবার উত্তর আমি চাই। অ্যান্ড ক্লাসটা কেমন লাগছে এটা তোমরা কমেন্টে জানাও। সো এই হচ্ছে আমাদের চলতরিতের প্রথম ক্লাস। এখানে একটা কথা লেখা আছে, লেটস ফল ইন লাভ উইথ ফিজিক্স। আমাদের এই পুরোটা প্লেলিস্ট শেষ হলে তোমার ইনশাল্লাহ চলতরিত খুব সুন্দর করে শেষ হয়ে যাবে। সো প্রত্যেকটা লেকচারের জন্য ওয়েট করবা। ইনশাল্লাহ আমাদের 15ই মার্চের আগে পুরো প্লেলিস্ট আমরা শেষ করব। সো ভালো থেকো সবাই, দেখা হবে ইনশাল্লাহ নেক্সট ক্লাসে। কমেন্টে অবশ্যই জানাবা ক্লাসটা কেমন হেল্প করছে এবং তোমাদের ফ্রেন্ডের সাথে শেয়ার করে দিবা ক্লাসটা। আল্লাহ হাফেজ।